জুলাইয়ের এই দিনে রক্তে রঞ্জিত সারা দেশ, সহিংসতায় প্রাণ হারান ৯১ জন। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, এগিয়ে আনা হয় মার্চ টু ঢাকা। মন্ত্রিসভায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। গুমের জেরে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। জাতির ঘাড়ে চেপে বসেছে দুর্নীতির সিন্ডিকেট, মন্তব্য জামায়াতের। বিরোধী দল দমনে ব্যস্ত থাকায় জনদুর্ভোগ লাঘবে সরকারের নজর নেই। এবং সার্জিও গোরের পর এবার বাংলাদেশে আসছেন মার্কিন নৌ কমান্ডার। ঢাকা ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আশা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চার আগস্ট ২০২৪ অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই রক্তে রঞ্জিত হয় সারা দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলিবর্ষণ ও সহিংসতায় প্রাণ হারান অন্তত ৯১ জন। পরিস্থিতির নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট, জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। আর ঠিক সেই দিনই একদিন আগে এগিয়ে আনা হয় আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি মার্চ টু ঢাকা। নাজমুল ইসলামের প্রতিবেদন। অসহযোগ আন্দোলনের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সহিংসতা, সংঘর্ষ, গুলিবর্ষণ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় একদিনে নিহত হন অন্তত ৯১ জন। এই প্রাণহানিতে আরও বেগবান হয় আন্দোলন। পরিস্থিতির জন্য আন্দোলনকারীদের দায়ী করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নাশকতা ও ধ্বংসযজ্ঞে জড়িত তারা আর ছাত্র নয়, তারা সন্ত্রাসী। অন্যদিকে সেনাবাহিনী ও পুলিশ জনগণকে কারফিউ মেনে চলা এবং আইন লঙ্ঘন না করার আহ্বান জানান। দিনের শেষ ভাগে সরকার দ্বিতীয় দফায় সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। সন্ধ্যা ৬টা থেকে জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। কার্যত পুরো দেশ চলে যায় কঠোর নিরাপত্তা বলয়ে। এদিকে আন্দোলনের গতিপথ বদলে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ঘোষণা। ৬ আগস্টের নির্ধারিত মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ তারিখে নির্ধারণ করা হয়। সমন্বয়ক আসিফ মাহমুদ দেশজুড়ে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার আহ্বান জানান। ৬ তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেই ঘোষণায় পরদিনের ঘটনা প্রবাহের ভিত্তি রচনা করে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও রাখা হয়েছে। আর গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা ৫ বছর অতিক্রান্ত হওয়ার পরেও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এতে যুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইয়ো হান কু। সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী। বলেন, এই চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল,
সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ড। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন ইপিজেডে মোট 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ। নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পলাতক শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন ভারতের হাইকমিশনার। স্বৈরাচারের ভাষাতেই বিরোধী দলের নেতারা কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। আরও জানাচ্ছেন বিজন কুমার। শেখ হাসিনার শোষণ, বঞ্চনা, দুর্নীতির বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাই গণঅভ্যুত্থানে। রাজপথে নেমে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পতন হয় আওয়ামী স্বৈরাচার সরকারের। 2 বছর পেরিয়ে গেলেও সেই দিনের স্মৃতি এখনও অমলিন। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএফইউজে ও ডিইউজে আলোচনা সভার আয়োজন করে। এতে সাংবাদিক নেতারা গণঅভ্যুত্থানে তাদের অবদান তুলে ধরেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদের সারি সারি লাশ করে এ সময় তথ্যমন্ত্রী বলেন, সংসদের বাইরে নানা কিছু চর্চা করা হচ্ছে, কিন্তু জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করতে চায়। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। আর এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে। তাদের ভাষা স্বৈরাচার সরকারের মতোই। একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা যখন সরকারে এসে আমরা কিন্তু চেষ্টা করছি জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি আমরা সেটা পালন করতে চাই। বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের 18 ঘন্টা কাজ করছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে সহযোগিতা করার আহ্বান জানান মির্জা ফখরুল। 15, 16, 18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাসিত ছিলেন 18 বছর। দিনের 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টা তিনি কাজ করেন। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরো পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব না। জুলাই সনদ বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে। আপনার বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থান এককভাবে কারো কৃতিত্ব নয় দাবি করে এটি সব রাজনৈতিক দল, ছাত্র জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসের ফল বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার রাজধানীতে অনুষ্ঠানে
এসব কথা বলেন রিজভী। এ বিষয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 7 জন লোক মিলে একজন সাংবাদিককে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রক্ত ছড়া জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে নিঃস্বার্থ সেবা ও অপ্রাপ্তির কথা তুলে ধরেন সেবিকারা। আমি অনেক কষ্ট নিয়ে বলছি, আজও এই মুহূর্ত পর্যন্ত আমরা নার্সরা বৈষম্যের করাল গ্রাস থেকে বের হতে পারি নাই। সেবা কার্যে আমার নার্সরা কখনো দ্বিধান্বিত হয়নি, কখনো ক্লান্ত হয়নি, আন্তরিকতার সাথে সাহসিকতার সাথে তাদেরকে সেবা দান করেছে। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টার মাইন্ড দাবি করে না বিএনপি। সমস্ত সামাজিক রাজনৈতিক ইসলামিক শক্তি তাদের সাথে সমন্বয় করে রাজপথে নামিয়েছে বিএনপি, এবং বিএনপির দায়িত্ব ছিল এটা, কারণ বড় দল, যে বড় তার দায়িত্ব বেশি, খুব স্বাভাবিক। এবং বিএনপি কোনো কৃতিত্ব নিচ্ছে না, বিএনপি যেটি বলছে আমরা আমাদের উপর জনগণের অর্পিত যে দায়িত্ব একটি বড় দল হিসেবে আমরা সেটি পালন করেছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়। মানুষ তো নিরাপত্তা চেয়েছে, মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে চেয়েছে, স্বাধীনভাবে কথা বলতে চেয়েছে, নির্ভয়ে কথা বলতে চেয়েছে। এই কারণেই ফরাসি বিপ্লব আর জুলাই বিপ্লবের মধ্যে খুব একটা পার্থক্য নাই, এই দুইটার দার্শনিক ভিত্তি প্রায় একই রকম। জুলাই গণ অভ্যুত্থান সব মানুষের সম্মিলিত প্রয়াসের ফল বলেও মন্তব্য করেন তিনি। কারো ক্রেডিট নেওয়ার কিছু নেই, সমস্ত সম্মিলিত প্রয়াস। আজকে যে ব্যক্তিটি তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছে, সেই সন্তানটা বিএনপি নাও করতে পারে, কিন্তু বিএনপির সমর্থক তো। বিএনপির একটি সামাজিক ভিত্তি আছে, বিশাল ভিত্তি, সেই ভিত্তিটা কাজে লেগেছে আন্দোলনে। বর্তমান সরকার স্বাস্থ্য খাত সংস্কারে কাজ করে যাচ্ছে বলেও জানান রিজভী। স্বাস্থ্য খাতে সরকারের অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি এবং দৃষ্টি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ জিনিস পাওয়ার পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত করা হচ্ছে। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। সম্প্রতি রাজধানীসহ কয়েকটি স্থানে বোমা সদৃশ্য বস্তুর অস্তিত্ব মেলে, এতে নড়ে চড়ে বসে সরকার। ইতিমধ্যেই পুলিশ বাহিনীকে সতর্ক করা হয়েছে। এদিকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। সচিবালয় সমসাময়িক বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা সদৃশ্য বস্তু কারা কিভাবে আনলো এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো তৎপরতার বিরুদ্ধে সরকার সজাগ রয়েছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। কমলাপুরের ওদিকে, মতিঝিলের ওদিকে একটা মেট্রো রেলের ফিডারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেইভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে মাইন্ড আউট করার জন্য। সাবেক আইজিপিকে দেশে ফেরাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে তিনি আরও বলেন, এ নিয়ে কাজ করছে সরকার। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না আসার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের বিষয়েও কথা বলেন তিনি। সার্জিও গোর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কল আনার পরে নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডোর নিয়ে চীন আশাবাদী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বীজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর ঘিরে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
দুদেশ 50 বছরের সহযোগিতার ভিত্তি গড়েছে বলেও উল্লেখ করেন তিনি। I believe it is the first ever for China and Bangladesh. We have sat together to discuss our experience and how to meet common challenges, why we have our own governance, ideology and practice. So it is another ice-breaking event for all of us. নিত্যপণ্যের লাগামহীনতার জন্য সরকারি দলের দুর্নীতির সিন্ডিকেটকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অর্থনীতি, বাণিজ্য সহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে দলীয়করণের ফলে গ্যাস, বিদ্যুৎ ও বাজার ব্যবস্থাপনা নাজুক হয়েছে বলে অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সাধারণ মানুষকে এ অবস্থা থেকে মুক্তি দিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। ক্ষমতাসীন দলের প্রতিটি স্তরে স্তরে নতুন করে আবার সেই আগের ফ্যাসিবাদী যুগের মতো দুর্নীতি দলীয়করণের একটা সিন্ডিকেট যেন চেপে বসেছে জাতির ঘাড়ে। সংকট এবং দুর্ভোগ, নগর জীবন দুঃসহ হয়ে উঠেছে। সেটা হচ্ছে গ্যাসের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং যে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। মহেশখালীর এলএনজি টার্মিনাল, যেখান থেকে আমদানিকৃত গ্যাস সরবরাহ করা হয়, সেখানকার যান্ত্রিক ত্রুটির খুব দ্রুত দূর করতে হবে। 2025 সালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ সহ চিকিৎসার ব্যয় বহনের জন্য করা রিট আবেদনের ওপর রুল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল শুনানির জন্য গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রায়হান। তিনি জানান, মূল রিটটি পুরোপুরি প্রস্তুত হওয়ায় এদিন বিষয়টি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের নজরে আসে ও কার্যতালিকায় 14 নম্বর আইটেম হিসেবে অন্তর্ভুক্ত হয়। আদালতে আমরা এটা তাদের নজরে নিয়ে আসি, আনার পরে লিস্টে ছিল, আজকে লিস্টের আইটেম নম্বর ছিল 14। সেটা মহামান্য আদালত সেইটা আমলে নিয়ে উনি শুনানির জন্য গ্রহণ করেন এবং আমরা আশা করছি খুব দ্রুত এই শুনানি নিষ্পত্তি হবে এবং আমাদের যে প্রেয়ার ছিল যে ক্ষতিপূরণ, আমরা আশা করছি মহামান্য আদালত সেইভাবেই রুলটা নিষ্পত্তি করবেন। ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে 30 দিনের মধ্যে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার জনস্বার্থে দায়ের হওয়া এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম মিজান। মন্ত্রণালয়কে এবং তাদেরকে এই ডাইরেকশন দেওয়া হয় যে অচিরেই যেন অবৈধ দখলদারদের কাছ থেকে সংক্রামক ব্যাধি হসপিটালের যে সম্পত্তি আছে এটা তাদের বরাবরে বুঝিয়ে দেওয়ার জন্য অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে 30 দিনের একটা সময় দেন এবং এই মামলায় অনারেবল হাইকোর্ট ডিভিশন রুল ইস্যু করে। 3 দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই সফরে 22 সদস্যের একটি নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক সীমানার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। চলচ্চিত্রের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একই সঙ্গে নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য আরও কার্যকর সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সোমবার রাতে রাজধানীতে মুখ ও মুখোশ মুক্তির 70 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, 1956 সালে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আব্দুল জব্বার খানের নির্মিত এ চলচ্চিত্রই দেশীয় চলচ্চিত্র শিল্পের ভিত্তি রচনা করে। জব্বার খান সাহেবকে শুধুমাত্র আবেগ দিয়ে স্মরণ করলে কিন্তু হবে না, অথবা ওনার পরিবারের প্রতি সম্মান শ্রদ্ধা কিন্তু শুধু এতটুকুর মধ্যে থাকলেই চলবে না। ওনার কর্মটা যেহেতু এটার মধ্যে
ফলে এই কর্মকে সময় উপযোগীভাবে উপস্থাপন করার দায়িত্বটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এ পর্যন্ত সভ্যতার জগতে চলচ্চিত্রের চেয়ে কোনো প্রভাবশালী মাধ্যম আসে নাই। অতএব রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যক্তি, গোষ্ঠী, আমরা যারাই সমাজকে ভালো দিকে ধাবিত করতে চাই, তাদের জন্য চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে এসে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল। যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কজন কর্মকর্তা-কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য এই আদেশটি আমরা দিয়েছি। দেশব্যাপী শুরু হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ প্রতিযোগিতা 2026। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সভায় একথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় তিনি আরও বলেন, দেশব্যাপী মোট ৪৯,৫৮৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতি বিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বদুগোম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতি বিরোধী বিধির 3টি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। 2025 সালের আবুধাবি টি10 লিগে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে এই অভিযোগগুলো সংশ্লিষ্ট। গেল বছরের নভেম্বরে তদন্ত চলাকালে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞাই এখন পূর্ণাঙ্গ রায়ে 8 বছরের শাস্তিতে রূপ নিয়েছে। এবার ফুটবলের খবর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ নিয়ে ফিফা ও উয়েফার দ্বন্দ্ব এবার আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে। বিশ্বকাপ সহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার আইনি লড়াইয়ের দিকে গড়াচ্ছে। এবার ফিফা সভাপতি এবং সংশ্লিষ্ট কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সম্ভাব্য প্রাক আইনি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংশ্লিষ্ট সব নথি, ইমেইল ও বার্তা সংরক্ষণের কড়া নির্দেশও দিয়েছে তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। জুলাইয়ের এই দিনে রক্তে রঞ্জিত সারা দেশ, সহিংসতায় প্রাণ হারান 91 জন। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, এগিয়ে আনা হয় মার্চ টু ঢাকা। মন্ত্রিসভায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। গুমের জেরে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। জাতির ঘাড়ে চেপে বসেছে দুর্নীতির সিন্ডিকেট, মন্তব্য জামায়াতের। বিরোধী দল দমনে ব্যস্ত থাকায় জনদুর্ভোগ লাঘবে সরকারের নজর নেই। এবং সার্জিও গোরের পর এবার বাংলাদেশে আসছেন মার্কিন নৌ কমান্ডার। ঢাকা ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আশা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।